একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। পাথারকান্দিতে দলবদল অব্যাহত, বাজারিছড়া জেপির ছাগলমোহায় সংখ্যালঘু সম্প্রদায়ের 300 ভোটার বিজেপিতে ভিড়লেন। বরাকের দুটি আসনে কংগ্রেস দলের প্রার্থীরা জয়ী হবেন, আশাবাদী সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আমিনুল হক লস্কর। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড কুমারঘাটের পশ্চিম কাঞ্চনবাড়ি দুটি বাড়ি, বিপাকে বাড়ি মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৈলাসহর পুর পরিষদে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোটে জয়ী করতে বাড়ি বাড়ি প্রচার মন্ত্রী টিঙ্কু রায়ের। ইছামতিতে হিন্দু নিধনের প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে সরব সংগঠন আভা। বিগত 2 দিনে হালকা বৃষ্টিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন, সরকারি সাহায্যের আবেদন। নিলামবাজারে যাত্রাপুরে ঐতিহ্যবাহী বারুণী স্নান মহোৎসব আগামী 6 এপ্রিল, প্রস্তুতি চূড়ান্ত। দক্ষিণ ধলাইয়ের দারুস সালাম হাফিজিয়া এবং আলিয়া মাদ্রাসা খুলে দেওয়ার প্রশাসনকে ধন্যবাদ জানালো সংখ্যালঘু মোর্চা। পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুরবন মোকাম মসজিদে। ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুধপাতের রাধাকৃষ্ণ মন্দিরে বসন্ত উৎসব পালন শিলচরে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পাথারকান্দিতে দল বদলের হিড়িক পড়েছে। রবিবার ফের পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া জেপির ছাগলমোহা গ্রামের দোয়ালডোম এলাকায় 97 পরিবারের সংখ্যালঘু সম্প্রদায় মোট 300 জন লোক বিজেপি সরকারের কাজে এবং স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের কর্মকাণ্ডের অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে এআইইউডিএফ ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই মর্মে রবিবার উক্ত গ্রামে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। বরাকের দুটি আসনে কংগ্রেস দলের প্রার্থীরা জয়ী হবেন, আশাবাদী সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আমিনুল হক লস্কর। শিলচর এবং করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দলের পর্যবেক্ষক আমিনুল হক বলেন, করিমগঞ্জ আসনে বহু ভোটের ব্যবধানে জয়ী হবেন প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। শিলচরের লড়াই হলেও প্রার্থী সূর্যকান্ত সরকারের জয় নিয়ে আশাবাদী তিনি। উল্লেখ্য, সদ্য বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে ভিড়েন সুনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। কংগ্রেস দলে যোগদানের পর দল তাকে বরাকের শিলচর এবং করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব প্রদান করে। গত 19 মার্চ আমি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করি এবং 20 মার্চে গুয়াহাটি রাজীব ভবনে ভারতীয় জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করি। এরপরে যখন 2024-এর আপনার ওই মার্চের 24 তারিখ যখন আমি শিলচরে আসি, শিলচরে আসার পথে আমি যখন বিমানবন্দরে কুম্ভগ্রাম বিমানবন্দরে আসি, তখন সোনাইয়ের যারা কংগ্রেসী একবার তৃণমূল কংগ্রেসের তৃণমূল পর্যায় থেকে একবারে যারা বিভিন্ন পদের পদাধিকারী এবং জনপ্রতিনিধি ছিলেন, তারা সবাই গিয়ে আমাকে এয়ারপোর্ট থেকে সুস্বাগতম জানিয়েছেন। এরপরে এখান থেকে আমি কংগ্রেস অফিসে আসি। প্রায় 3000-এর মতো সমর্থক, যারা মানে আপনার কংগ্রেসি সমর্থক, এরা খুব উৎসাহিত হয়ে আমাকে মানে সঙ্গে আসে কংগ্রেস অফিসে এসেছিল। আর ওরা সোনাইয়ের কংগ্রেসীরা খুব উৎসাহিত হয়েছে। তারা একটা এনার্জি, অক্সিজেন পেয়েছে আমি আসার পরে। দীর্ঘদিনে তারা আশা ছিল যে আমি কংগ্রেসে আসি। রবিবার ফের কালবৈশাখীর তাণ্ডবে কুমারঘাট মহকুমা পশ্চিম কাঞ্চনবাড়ি এলাকার স্থানীয় লিটন দাস এবং স্বপন দাস, এই দুইজনের বাড়িতে বিশাল আকারে গাছ পড়ে লন্ডভন্ড হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই ঘটনা খবর পেয়ে এলাকাতে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন দাস, বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতি প্রতিম বিশ্বাস সহ যুব মোর্চার অন্যতম নেতৃত্বরা। জনপ্রতিনিধিরা ছুটে গিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। নমস্কার, আমরা পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত কুমারঘাট আরডি ব্লক এখানে উপস্থিত হয়েছি 1 নং ওয়ার্ডে। দিদির নামটা আবার শোনা গেছে না? ত্রিপুরানী দাস। এই ঘরটা যে এটা কার ঘর? এটা আমার পুত্র লিটন দাসের ঘর। লিটন দাস, এটা হয়েছে এটা বাতাসে কোন সময়? আজকে সকালে।
তো আজকে সকালে এখানে বিরাট বড় একটা গাছ এই ঘরের উপরে ভাঙিয়া পড়ছে, যে সকাল দিকে যে বিরাট একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ে গাছটা ভাঙিয়ে একদম ঘরটার অবস্থা পুরা শেষ। তো আজকে আমরা এলাম, সরকারিভাবে ইয়ে করা হয়েছে, কাগজপত্রগুলো দেওয়া হয়েছিল, সকালে যে করছিলাম দেওয়া হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয় করার জন্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার সকালে বাড়ি বাড়ি প্রচার করলেন মন্ত্রী টিঙ্কু রায়। মূলত বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে রবিবার সকাল থেকে কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডে বাঁধেরপাড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 10 বছরে দেশে কি কি কাজ করেছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত 6 বছরে বিজেপি সরকার কি কি কাজ করেছে সেই সব লিফলেটে ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। আর জনসম্পর্ক অভিযান, আপনারা জানেন সবাই, আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী যিনি কৃতি সিং দেববর্মন মহোদয়, ওনার নমিনেশন সাবমিট হয়েছে এবং আমরা কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আজ জনসম্পর্কে বেরিয়েছি, বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। আমরা ভোট প্রার্থী যিনি আমাদের কৃতি সিং দেববর্মন মহোদয়া, ওনাকে যেন বিপুল ভোটে জয়ী করেন এই এলাকার মানুষ, এই আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে আপনারা? দেখুন, আমাদের এই এলাকা যে বিশেষ করে কৈলাসহর এই যে স্লাম বস্তি এলাকা, নদীর পাড়ে যারা থাকেন, তাদের এখানে অনেকগুলো সমস্যা দীর্ঘদিন ধরে যেগুলো সমস্যার সমাধান হয়নি। জলের সমস্যা রয়েছে, এখানে তাদের জমির সমস্যা রয়েছে, তারা সবাই বাড়ি করেছেন, এটা খাস জমি। তো এই বিষয়গুলো আমরা দেখব, আমরা ভবিষ্যতে সরকারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব এগুলো কি করে সমাধান করা যায়। তো আমাদের কৈলাসহরে শহর এলাকাতেও এটা একটা প্রধান এরিয়া, কিন্তু এখানে এরা অনেক বছর ধরে এখানে বসবাস করছে, 25-30 বছর ধরে। এই সমস্যাগুলো আগামী দিন সমস্যার সমাধান যেন হয় সেগুলো আমরা দেখব। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? আর দেখুন, গোটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ, ওই দিন আপনারা আমার সাথে দেখেছেন হাজার হাজার সংখ্যায় লোক বেরিয়েছে, জাতি জনজাতি সবাই বেরিয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান আপকি বার 400 পার, এটা সময়ের অপেক্ষা। গোটা দেশের মানুষ মোদিজির সঙ্গে রয়েছে। যে পরিমাণ এই ইসলাম বস্তি এলাকায় যাদের জমি নেই, তারপরেও প্রধানমন্ত্রী আবাস প্রত্যেকটা বাড়িতে, জল জীবন মিশনের জলের কানেকশন, ইলেকট্রিসিটি তারা সুবিধা পেয়েছে। সবাই স্বতঃস্ফূর্ত, সবাই মোদিজির পক্ষে ভোট দেবে এই আশ্বাস দিচ্ছে। অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশনের তরফে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের ইছামতিতে সংঘটিত হিন্দু নিধনের প্রতিবাদ জানিয়ে ঘটনায় মেঘালয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সিএএ এর বিরোধিতা করে যারা দুজন হিন্দুকে হত্যা করে এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি তুলেছেন আভার সদস্যরা। তারা আরো জানান, দেশে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর মেঘালয়ের ইছামতিতে বাঙালি হিন্দুদের হত্যা করা হয়েছে। ঘটনাকে নিয়ে এখনো শাসক দল মুখ খুলেনি বলে তাদের অভিযোগ। দেশে নাগরিকত্ব আইন বলবৎ হয় কেন্দ্র সরকারকে সাধুবাদ জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা, কিন্তু এই আইনের ভীতি নিয়ে বর্তমানে মানুষের মধ্যে বিভ্রান্তি এবং সংশয়ের সৃষ্টি হয়েছে, তা নিয়ে বরাকের জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ। আজকের যে ভারতীয় জনতা পার্টি আসামে যে প্রতিষ্ঠিত হয়েছে, আর কেবল আসামে নয়, যেটা উত্তর পূর্বে যে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা কিন্তু একজন বাঙালি, এবং বাঙালির হাত ধরেই এই রাজনৈতিক দলের উত্থান হয়েছে। কিন্তু আজকে মেঘালয়ে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। এই ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং কেবল তদন্ত নয়, তদন্তের সঙ্গে দোষীদের শাস্তির ব্যবস্থা করা সহ বাংলাদেশ থেকে আগত হিন্দুদের আনকন্ডিশনাল সিটিজেনশিপ দেওয়ার জোরালো দাবি আমরা জানাচ্ছি। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে ভারতের গৃহমন্ত্রক এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে যে রুল তৈরি করে দিয়েছেন, সেই রুল তৈরি হওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টি কোনো নেতা এই রুল সম্পর্কে কোনো বক্তব্য দেন নাই। বিগত 2 দিনে হালকা বৃষ্টিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চলে সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। হালকা বৃষ্টির ফলে লাউ, চাল কুমড়ো,
লঙ্কা, ঝিঙে ইত্যাদি সবজিগুলো বৃষ্টির জলে জমিতে নষ্ট হতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা চাইছেন কৃষি দপ্তরের আধিকারিকরা তাদের পাশে দাঁড়ানোর জন্য। গত শুক্রবার এবং শনিবার গোটা ঊনকোটি জেলার সাথে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির ফলে কৈলাসহরের সমরূপার গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সংগ্রমুখ এলাকায় সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে বিগত 2 দিনে হালকা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির ফলে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা চাইছেন তাদের পাশে স্থানীয় পঞ্চায়েত কিংবা কৃষি দপ্তর আধিকারিকরা পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মিষ্টি কুমড়া লাগিয়েছি, মাটির যে কুমড়াটা ফলে আর শাল কুমড়া করি আমরা, এটা মাটিতে ফসল মাটিতে ধরে। তো বর্তমানে বৃষ্টি মরিচ ক্ষেতও করছি, বেগুন ক্ষেতও করছি। বেগুন তো আগে আমরা মানে উঠাই লেছি, বৃষ্টির আগে উঠাই লেছি। তখন মরিচ ক্ষেতের মানে প্রচুর ক্ষতি হয়েছে। এই যে বৃষ্টির দেওয়ানে, বৃষ্টির মধ্যে একটা তুফান দিছে, তুফানে মরিচ গাছটার পুরো মাটিতে বিছাই দিছে। শাল কুমড়াটা পুরা এই বৃষ্টি দিলে শাল কুমড়ার মানে একবারে নির্মূল হয়ে যায়, মানে এটা আর ওইটু না, বৃষ্টি মানে শেষ। মনে করেন একজন কৃষকের 50-60 হাজার টাকার মতো লস হয়েছে। আপনি এখানে কতটুকু জায়গা আছে? আমার 3 খানির মতো জমি। তো আপনারা এখন মানে কি করতেছেন এই যে বৃষ্টির ফলে? এখন মানে জিনিসগুলিকে তুলে দিতেছেন? আমরা তো তাড়াতাড়ি করিয়া এটা মানে নষ্ট হইতো না করিয়া, ওই তো এখানে মিষ্টি কুমড়া, এরপরে কুমড়া, শাল কুমড়া যেটা, এটা ওই আমরা গেটের সামনে এটা দলা করছি আর বাজারেও তাড়াতাড়ি করে লিয়া যাইতাম, এটা তো নষ্ট হয়ে যাব। আপনারা কি দাম পাইবেন? সঠিক দাম না, সঠিক দাম খুঁজবে। আমি একলগে জিনিস নিলে আর একলগে সবে নিলাম তো কৈলাসরে, মনে করো 10 টাকার জিনিস আমরা 3 টাকা পাইতাম। পঞ্চম দোল উপলক্ষে নিলামবাজার যাত্রাপুরস্থিত সন্ন্যাসী বাড়িতে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গজীউ মহাপ্রভুর সেবাদানের মধ্য দিয়ে যাত্রাপুরে কয়েক শত বছরের পুরনো যাত্রাঘাটে বারুণী স্নান মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সন্ন্যাসী বাড়ি পরিচালনা সমিতির উদ্যোগে অন্যান্য বারের মতো এবারও আগামী 23 এপ্রিল বারুণী স্নান মহোৎসব অনুষ্ঠিত হবে। এতে এলাকার সর্বস্তরের সনাতনীদের আমন্ত্রণ জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, নিলামবাজারের যাত্রাপুরে বহু প্রাচীনকাল থেকে বারুণী মেলা এবং দশমী যাত্রা অনুষ্ঠিত হতো। সেই যাত্রা থেকেই গ্রামের নাম যাত্রাপুর হয়েছিল। গত কয়েক বছর ধরে পূর্বপুরুষদের বিলুপ্ত প্রায় উৎসব পালনের রেওয়াজ গ্রামবাসীদের সহযোগিতার পুনরায় যাত্রাপুরে শুরু করেছে সন্ন্যাসী বাড়ি পরিচালনা কমিটি। মন্তব্য রয়েছে আমাদের হাতে, শুনে নেব। আজকে পঞ্চম দুল উপলক্ষে আমরা নিলামবাজার সন্ন্যাসী বাড়িতে পঞ্চম দুল পালন করা হয়েছে। এখানে মহাপ্রভু আনা হয়েছে, মহাপ্রসাদ বিতরণ হয়েছে। আর আপনারা সবরে নিমন্ত্রণ দিয়ে আগামী 23 চৈত্র 6 এপ্রিল বারুণী মেলা উপলক্ষে বারুণী স্নান মহোৎসব আমরা এখানে আয়োজন করা। এখানে নতুনভাবে কিছু আয়োজন করি না। এখানে এই যে স্থান, যেটা অনেকে জানে না, এই স্থানটার নামকরণ থেকে যাত্রাপুরের নাম হয়েছে। এই স্থানটার থেকে যাত্রাপুরের নাম হয়েছে। এইখানে আগে বারুণী মেলা হইতো, দশমী যাত্রা হইতো। এই উপলক্ষে এই জায়গার নাম হয়েছে যাত্রাপুর। তো আমরা এটা অনেক বিলুপ্তির পথে চলে গেছিল, কিন্তু আমরা আবার ইয়ং গ্রামবাসীরা সবের পক্ষে থেকে রাস্তাটাও ফাঁকা হয়েছে, একটা শেডঘর সরকারি অনুদান থেকে বানানো হয়েছে। আর এইবার যারা বারুণী করবার তর্পণ করার ইচ্ছুক সনাতনী ধর্মীয়রা এখানে করতে পারবো। আমরা একটু আয়োজন করে রাখবো। সঙ্গে যদি পৌরোহিত না আনেন, আমরা এখানে পৌরোহিতর ব্যবস্থা আছে, আপনারা এলে পারো। দক্ষিণ ধলের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা খুলে দেওয়া প্রশাসনকে ধন্যবাদ জানালো সংখ্যালঘু মোর্চা। দীর্ঘ প্রায় 7 মাস পর পুনরায় খুলল দক্ষিণ ধলের হাওয়াইথাঙ্গের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর জেলা প্রশাসন মাদ্রাসাকে সিল করে দিয়েছিল। তবে সম্প্রতি এই মাদ্রাসাকে পুনরায় খুলে প্রশাসন। মাদ্রাসাটি খুলে দেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। আজকে এখানে আমরা উপস্থিত আছি দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা গৃহে। আমি এই মাদ্রাসার বর্তমান দায়িত্বশীল সুপারিনটেন্ডেন্ট মৌলানা ফখরুল ইসলাম লস্কর। আজকে এই মাদ্রাসা আমরা ছাত্র হত্যা ঘটনায় প্রায় 7 মাস 13 দিনের মতো বন্ধ ছিল। কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে গত বুধবারে আবার কাছাড় জেলা প্রশাসনের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার এই মাদ্রাসাটা খুলে দিয়েছেন আবার শিক্ষা পাঠদান শুরু করার জন্য। আজকে এখানে উপস্থিত এখন আমাদের সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য, মাদ্রাসার খোঁজখবর নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন জনাব আতাউর রহমান লস্কর, আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার সম্পাদক।
তাছাড়া নুরুল আলম মজুমদার সাহেব আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার অন্যতম সদস্য, এছাড়াও জনাব হামিদুল ইসলাম লস্কর সাহেব কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়াও আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ খয়রুল আমিন লস্কর সাহেব নরসিংপুর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি, এছাড়া এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী। পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার মধুরবন মোকাম মসজিদে স্থানীয় শিশুদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসাহের সাথে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কচিকাচরা। পরে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। মোকাম মসজিদে একটি অতি সুন্দর মনোরম প্রোগ্রাম হয়েছে, যেটি ছিল আমাদের প্রথম রমজান থেকে বাচ্চাদেরকে নিয়ে আমাদের সাজু ভাইয়ের উদ্যোগে এখলাসউদ্দিন মজুমদার উনি যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের বিনিময়ে আজকে এই প্রোগ্রামটি হয়েছে। তো আজকের প্রোগ্রামটি হয়েছে কুইজ কম্পিটিশন নিয়ে। যারা যারা এই প্রশিক্ষণে আমাদের ইমাম সাহেব যা কিছু শিখিয়েছেন, এই টপিকের উপরেই আজকে একটি কুইজ কম্পিটিশন করা হয়েছে। তো এই কুইজ কম্পিটিশন করিয়ে আমরা বাচ্চাদেরকে অনেক প্রাইজ দিয়েছি। তো যারা যারা বাচ্চারা রেগুলার উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমরা ফার্স্ট প্রাইজ, এবং যারা 1-2 দিন বন্ধ করেছেন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। এবং আজকের এই প্রোগ্রামে কম্পিটিশনে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছেন ওনাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। দুধপাতের রাধাকৃষ্ণ মন্দিরে রবিবার এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করল সম্মিলিত লোকমঞ্চ শিলচর। বৃষ্টিতে উপেক্ষা করেও বসন্ত উৎসবে মেতে ওঠেন স্থানীয় দুধপাতের এলাকার মানুষ সহ সম্মিলিত লোকমঞ্চের সকল কর্মকর্তা থেকে শুরু করে শিলচর শহর ও শহরতলির অসংখ্য মানুষ। বসন্তের নাচ এবং গানে পুরো মন্দির প্রাঙ্গণ দিনব্যাপী উৎসব মুখর পরিবেশের রূপ নেয়। আমরা গত বছর থেকে আরম্ভ করেছি দুধপাতিল অঞ্চলে একটা গ্রাম্য পরিবেশ, একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা, পীঠস্থান আমরা বলে থাকি দুধপাতিল। তো সেই জায়গাতে গত বছর থেকে আমাদের এবার নিয়ে 2 বছর পূর্ণ হলো। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। সকাল 11টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। সাথে ঠাকুরের মহাপ্রসাদ এখানে আমরা সবাইকে আয়োজন করেছি, সবাই খাবে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা খুব চেষ্টা করছি সম্মিলিত লোকমঞ্চ যে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দামাইল উৎসবও করেছি, দামাইল প্রতিযোগিতা করেছি। সেদিকে লক্ষ্য রেখে এবার আমরা বসন্ত উৎসব দুধপাতিল অঞ্চলে, আপনারা বলতে পারেন যে শিলচর ছেড়ে দুধপাতিল কেন? দুধপাতিলের অনুষ্ঠান করার একটা স্বাদই আলাদা। কারণ দুধপাতিল হচ্ছে গিয়ে আমাদের এই বরাকের আমরা বলবো যে সংস্কৃতির যে পীঠস্থান বলবো আমরা, যেখান থেকে মাটির গন্ধ, আমরা সংস্কৃতির গন্ধ পাচ্ছি। প্রতিটা মানুষ এখান থেকে দামাইল হোক বা যে কোনো সঙ্গীত হোক, বাইরে অনেক শিল্পীরাই প্রতিষ্ঠিত আজ। তো সেই জায়গা থেকে আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি, আমরা অনুষ্ঠান করেছি সারাদিন ব্যাপী। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।